খালেদা জিয়ার সাড়া জাগানো উক্তি, বিদেশে আমার কোনো ঠিকানা নেই। এটা আমার নতুন অধ্যায়ের সূচনা। বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা। নেত্রীর মৃত্যুতে মনে হচ্ছে মাথার ওপর থেকে ছায়া সরে গেল। খালেদা জিয়ার জানাজায় জনসমাগম ও বিশ্বে উল্লেখযোগ্য শেষ বিদায়। ফিরে দেখা ২০২৫। দুদকের নজর এড়ায়নি আওয়ামী প্রভাবশালীদের প্লট, দুর্নীতি, অর্থ আত্মসাৎ। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল দেশমাতৃকার প্রতি তার অটল অঙ্গীকার। ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় -2 ফর্মুলা বাস্তবায়নের অংশ হিসেবে তাকে বিদেশে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও তিনি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। খালেদা জিয়া সাফ জানিয়ে দেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই। মরলে এ দেশের মাটিতেই মরব। 1/11-এর সময় তাকে বিদেশে পাঠাতে রাজি করাতে তার 2 সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর ওপর নির্যাতন চালানো হয় বলে বিভিন্ন সূত্রে উঠে এসেছে। তবুও তিনি সিদ্ধান্তে অটল থাকেন। তাঁর এই দৃঢ় অবস্থানের কারণেই জরুরি সরকার শেষ পর্যন্ত নির্বাচনমুখী হতে বাধ্য হয়। বিএনপির নেতারা জানানোই সময় 13টি শর্তে তাকে মুক্ত করে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হলেও দেশের স্বার্থবিরোধী হওয়ায় তা প্রত্যাখ্যান করেন খালেদা জিয়া। 1/11-এর পর তিনি সন্তান বাড়ি ও স্বাভাবিক জীবন হারান। বড় ছেলে তারেক রহমানকে দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকতে হয়। দীর্ঘ 1.5 দশকের রাজনৈতিক লড়াইয়ে তিনি কারাবাস, গৃহবন্দিত্ব মামলা ও চিকিৎসা বঞ্চনার শিকার হন। তবুও গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি কোনো আপোস করেননি। 93 দিন গৃহবন্দী অবস্থায় সন্তানের মৃত্যু দেখেও তিনি রাজনৈতিক সংগ্রাম থেকে সরে যাননি। 2013 সালে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বাধা দেওয়ার সময় গুলশানে নিজ বাসভবনের সামনে দাঁড়িয়ে খালেদা জিয়া আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কড়া বক্তব্য দেন। সে সময় তিনি জাতীয় পতাকা হাতে দেশরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান এবং বিদেশি আধিপত্যের বিরুদ্ধে সতর্ক করেন। আওয়ামী লীগ আমলেও একাধিকবার বিদেশে যাওয়ার সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করেননি। এমনকি শেষ জীবনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার চেষ্টা করা হলেও তিনি দেশ ছাড়তে রাজি হননি। শেষ পর্যন্ত দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যিনি আপোষহীন নেতৃত্ব ত্যাগ ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক হয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। বিএনপি থেকে বহিষ্কারকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখলেও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনই বহিষ্কারের আদেশ আসায় বিস্ময় প্রকাশ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে একই সঙ্গে তিনি এটিকে তাঁর জীবনের নতুন অধ্যায়ের সূচনা ও নতুন যাত্রা বলেও মন্তব্য করেছেন। বিবিসি বাংলাকে দেওয়া প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কারণে বহিষ্কার আসবে, এটা তিনি আগেই জানতেন। তবে খালেদা জিয়ার মৃত্যুর দিনেই দলীয় বৈঠক করে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়াকে তিনি অস্বাভাবিক বলে উল্লেখ করেন। মঙ্গলবার ভোরে খালেদা জিয়ার মৃত্যু হয়। এর কয়েক ঘণ্টা পর বিএনপির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে রুমিন ফারহানা সহ 9 জন নেতাকে দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। রুমিন ফারহানা বলেন, যিনি আমাকে রাজনীতিতে এনেছিলেন, যার অভিভাবকত্বে আমি ছিলাম, তিনি যেদিন চলে গেলেন সেদিনই বিএনপির সঙ্গে আমার রাজনৈতিক যাত্রারও শেষ হল। 2012 সালে রাজনীতিতে সক্রিয় হওয়া রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে পথচলা শুরু করেন। পরবর্তীতে তিনি গণমাধ্যম ও সংসদে দলের পক্ষে সরব ভূমিকা পালন করেন। 2018 সালের সংসদে তার বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনাও হয়। তিনি দাবি করেন, দলীয় নির্দেশনার ভিত্তিতেই গত 10 বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া -2 আসনে রাজনীতি করেছেন। তবে আসন্ন নির্বাচনে ওই আসনে জোটের অন্য প্রার্থী ঘোষণার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। বিএনপি থেকে বহিষ্কার হলেও রাজনৈতিক জীবন শেষ হয়নি বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। তিনি বলেন, এমপি বা মন্ত্রী হওয়া বড় কথা নয়, রাজনীতিবিদ হয়ে ওঠাটাই সবচেয়ে বড় বিষয়।
আমি সেই পথেই এগোতে চাই। আজকের দিনটি ঢাকার জন্য ছিল ব্যতিক্রম। রাজধানী বহু জানাজা ও রাজনৈতিক নেতার বিদায় দেখেছে, তবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ছিল একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তির প্রতীক। বুধবার বিকেল জুড়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ হেঁটে, বাসে, ট্রেনে ও লঞ্চে করে জানাজায় অংশ নিতে আসেন। শাহবাগ, ফার্ম গেট, মহাখালী, গাবতলী, কারওয়ান বাজার ও মোহাম্মদপুর সহ বিভিন্ন দিক থেকে মানুষের স্রোত এসে মিলিত হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে। বিকেল ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে শেষ হয় ৩টা ৫ মিনিটে। এই স্বল্প সময়ে পুরো এলাকা পরিণত হয় মানুষের ঢলে ভরা এক শোকস্তব্ধ জনপদে। উপস্থিত মানুষের চোখে মুখে ছিল একই অনুভূতি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবককে হারানোর বেদনা। জানাজায় অংশ নিতে আসা অনেকেই জানান তারা কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য নয়, শুধুমাত্র শেষ বিদায় শ্রদ্ধা জানাতে এসেছেন। কেউ উত্তরা থেকে হেঁটে এসেছেন, কেউ বরিশাল, নোয়াখালী, রাজশাহী, সিরাজগঞ্জ, নীলফামারী কিংবা মানিকগঞ্জ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন। অনেকে বলেন খালেদা জিয়ার সবচেয়ে বড় পরিচয় ছিল তার আপোষহীনতা ও দেশমাতৃকার প্রতি গভীর ভালোবাসা। বিদেশে যাওয়ার সুযোগ থাকলেও তিনি দেশ ছাড়েননি। এই বিষয়টি তাদের শ্রদ্ধার প্রধান কারণ। অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই জানাজাস্থলের কাছে পৌঁছাতে পারেননি। তবুও মানুষের উপস্থিতি স্পষ্ট করে দেয়, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বহু মানুষের আবেগ, বিশ্বাস ও দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের অংশ। এই জানাজা ছিল কেবল বিদায়ের নয়, বরং দেশের রাজনীতিতে খালেদা জিয়ার প্রভাব ও সামাজিক গ্রহণযোগ্যতার এক নীরব বহিঃপ্রকাশ। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যে বিপুল জনস্রোত নেমেছিল, তাদের একটি বড় অংশ শেষ পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছাতে পারেননি। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংসদ ভবন কেন্দ্র করে জনসমাগম ছড়িয়ে পড়ে আশপাশের বিস্তীর্ণ এলাকায়। সংসদ ভবনের সামনের দুটি বড় মাঠ সম্পূর্ণভাবে মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়। ফার্মগেট, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ হয়ে কারওয়ান বাজার পর্যন্ত এবং ধানমন্ডির সোবহান বাগ থেকে শ্যামলীর শিশু মেলামিরপুর সড়কের দুই পাশেও জানাজায় অংশ নিতে দাঁড়িয়ে থাকেন হাজারো মানুষ। নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ কঠিন হলেও অংশগ্রহণকারীদের ধারণা কয়েক লাখ মানুষ এই জানাজায় শরিক হন। অনলাইন নিউজ পোর্টাল দ্য ডিসেন্ট জনসমাগমের এলাকা, সড়কের দৈর্ঘ্য ও প্রশস্ততা এবং বিশ্লেষণমূলক তথ্য ব্যবহার করে সম্ভাব্য অংশগ্রহণকারীর সংখ্যা অনুমান করেছে। তাদের হিসাব অনুযায়ী প্রায় ৪ লাখ বর্গমিটার এলাকায় প্রতি বর্গমিটারে ৪ জন ধরলে সমাগম হয় প্রায় ১৬ লাখ। ঘনত্ব বাড়লে এই সংখ্যা ২৪ থেকে ৩২ লাখ পর্যন্ত হতে পারে। জনসমাগমের চিত্র তুলে ধরে কারওয়ান বাজার এলাকায় অবস্থান নেওয়া যাত্রাবাড়ির বাসিন্দা আসিফ মাহমুদ জানান, শুধু কারওয়ান বাজার মোড় ও আশপাশের এলাকাতেই প্রায় ৩০,০০০ মানুষের উপস্থিতি ছিল। এই চিত্রই স্পষ্ট করে খালেদা জিয়ার জানাজা ছিল সাম্প্রতিক সময়ে রাজধানীর অন্যতম বৃহৎ জনসমাগম, যেখানে রাজনৈতিক পরিচয়ের বাইরে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগপন্থী প্রভাবশালীদের সম্পদের বিরুদ্ধে দুদকের নজিরবিহীন অভিযান। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের ১ বছরে আওয়ামী লীগপন্থী প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। গত ১ বছরে দেশে বিদেশে প্রায় ৩০,০০০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে বলে দুদকের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এই সময় দুদক ২,২৯৭ জনের বিরুদ্ধে ৫৪১টি মামলা দায়ের করেছে। এর মধ্যে আওয়ামী লীগ সংশ্লিষ্ট প্রভাবশালীদের বিরুদ্ধে প্রায় ৩০০টি মামলায় ১,৫০০-এর বেশি ব্যক্তি আসামি হয়েছেন। পাশাপাশি ১,০০০-এর বেশি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, শীর্ষ আমলা, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ পাচার, ব্যাংক লুট, সরকারি প্রকল্পে অনিয়ম ও প্রতারণার অভিযোগে এসব মামলা হয়েছে।
অনেকেই বর্তমানে কারাগারে, আবার কেউ কেউ দেশ ছেড়েছেন। শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে মামলা। গত 1 বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে 15টির বেশি মামলা হয়েছে। পূর্বাচল প্রকল্পে প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সজীব ওয়াজেদ, জয়সায়মা ওয়াজেদ, পুতুল টিউলিপ, সিদ্দিক রাদওয়ান, মুজিব সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে মামলা ও অনুসন্ধান চলছে।